সন্ধ্যা, আপনাদের সাথে আছে আমি লায়লা ফারহানা অরিন। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় অভিনেত্রী শারমিন জোহা শশীর সঙ্গে আলাপচারিতা। প্রথমেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় শুরুতেই জানিয়ে দিচ্ছে নাট্য ও চলচ্চিত্র উৎসবের সময়সূচি। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও মহিলা সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নাট্যোৎসব 2016। এই আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আগামীকাল সন্ধ্যা 7টায় প্রদর্শিত হবে মহাকাল নাট্য সম্প্রদায় প্রযোজিত নাটক নীলাখ্যান। নাটকটির নির্দেশনায় ইউসুফ হাসান অর্ক। নাট্যোৎসব চলবে 11 অক্টোবর পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আগামীকাল থেকে দেশব্যাপী 64 জেলায় শিল্পকলা একাডেমিতে একযোগে অনুষ্ঠিত হবে বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব 2016। উৎসব চলবে 8 অক্টোবর পর্যন্ত। কোরিয়া দূতাবাসের আয়োজনে শাহবাগ জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হচ্ছে কোরিয়ান চলচ্চিত্র উৎসব 2016। উৎসবে প্রতিদিন সকাল 10:30, দুপুর 2:30 ও সন্ধ্যা 6টায় চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসব চলবে 5 অক্টোবর পর্যন্ত। আগামীকাল ঢাকায় দেখছিলেন নাট্য ও চলচ্চিত্র উৎসবের সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6:45 সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান বিচ টাইম। রাত 8:20 থাকছে এজাজ মুন্নার রচনায় ও পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। এখন আপনার কথা বলুন। আমার কথা আর কি, আপনি তো বাঘের মুখে ফেলে দিয়ে কেটে পড়লেন। আমি কেটে পড়লাম মানে? আপনি তো বললেন তার সঙ্গে কথা বলবেন, বাই বাই বললেন আমাকে। সেটা না করলে তো সিন ক্রিয়েট হতো আরো। ঠিক আছে, এবার বলুন। রাত 9টায় প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় জোকস প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হাস্য। পাগল পাগল সবাই পাগল, আমরা পাগল ধরা ধামে। আমি পাগল তোমার প্রেমে, তুমি পাগল আমার নামে। আমি পাগল তোমার প্রেমে, তুমি পাগল আমার নামে। পাগল পাগল সবাই পাগল, আমরা পাগল ধরা ধামে। রাত 11:30টায় প্রচার হবে জুবাইর ইবনে বকরের পরিচালনায় একক নাটক তিতা মিঠা মধুচন্দ্রিমা। এখন বলেন যে আপনার সব স্বপ্ন আমি ভেঙে চুরমার করে দিই। একবার হয়তো বেশি ভরসা করে দিলাম। আরিয়ান বুঝে এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি নন্দিত অভিনেত্রী শারমিন জোহা শশী। অভিনয়ের ব্যস্ততা সম্পর্কে জানতে চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? খুব ভালো আছি। আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আমরা জানি যে বিভিন্ন চ্যানেলে আপনার বেশ কয়েকটি নাটক প্রচারিত হচ্ছে। এই নাটকের শুটিং নিয়ে নিশ্চয়ই আপনি ব্যস্ত আছেন, তার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রথমে যেটি জানতে চাই যে একদম শুরুর দিকটা যখন ছিল, 1000 বছর ধরে সাহিত্য নির্ভর একটি চলচ্চিত্রে আপনি অভিনয় দিয়ে শুরু করেছিলেন এবং সেই চলচ্চিত্রটি সেই সময় জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিল। অনুভূতিটি কেমন ছিল সেই সময়টায় যদি আমরা ফিরে যাই? ভীষণ ভালো। মানে আমি সব বারবার বলেছি, আজকে ছোট্ট করে বলছি, হয় না যে একটা আমি তখন তো আসলে ক্লাস 10-এ পড়তাম। আমি তখন ক্যামেরা বুঝি না, অ্যাক্টিং বুঝি না। তো ওরকম একটা সময় এত বড় একটা প্রাপ্তি, সো আমার আনন্দের সীমা থাকবার কথা ছিল না, মানে তাই হয়েছে। ভীষণ আনন্দিত হয়েছে এবং যখন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে
তখন আমার ডিরেক্টর খুব আশা করেছিল হয়তো যে আমি বা রিয়াজ ভাই আমরা হয়তো পাবো, কিন্তু আমরা আর্টিস্টরা কেউ পাইনি, কিন্তু ছবিটা পেয়েছে। আমরা সেজন্য খুব খুব হ্যাপি যে আমরা সবাই মিলে ভালো কাজ না করলে তো ছবিটা পেতো না। জি। সো ওই জায়গা থেকে আমাদের কোনো আক্ষেপ নেই, আমরা খুব খুশি যে আমাদের ছবিটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল। সেই সময় আপনি যেটি বলছিলেন মাত্র ক্লাস 10-এ পড়তেন এবং চরিত্রটাও ছিল একটি কিশোরী মেয়ের চরিত্রের সাথে তখন আপনাকে এই যে খাপ খাওয়ানো, সেই বিষয়টি কেমন ছিল? অনেক প্র্যাকটিস করতে হয়েছে, অনেক প্র্যাকটিস করতে হয়েছে। আমি পড়াশোনা, আমি নাচতাম তখন, যদিও নাচটা আসলে এখন আর কন্টিনিউ করতে পারছি না। তখন নাচের স্কুল, পড়াশোনা, আবার সুচন্দা আন্টি আমাকে একগাদা হোমওয়ার্ক দিয়েছিলেন যে ফিল্ম করতে হলে তোমাকে এগুলি করতে হবে, লাইক হাসি প্র্যাকটিস করা, খেজুরের গাছে ওঠা প্র্যাকটিস করা, কারণ ছবিতে একটা সিকোয়েন্স ছিল যেটা আমাকে এক থেকে ওকে করতে হবে, যেহেতু তখন 35-এর আমার ফিল্ম শ্যুট হয়েছে এবং তখন তো রিলের হিসাব, সো একটু ফুটেজ নষ্ট হওয়া মানে অনেকগুলি টাকা চলে যাওয়া। সো সেটাকে কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে, এটা আন্টি আমাকে বলে দিয়েছে। তো সেই জায়গা থেকে এই প্র্যাকটিসগুলির মধ্যে আমাকে থাকতে হয়েছে, পড়াশোনার মধ্যে থাকতে হয়েছে। যদিও আমার পাঠ্যপুস্তক ছিল 1000 বছর ধরে, কিন্তু আন্টির মতন করে, আন্টির স্ক্রিপ্টের মতন করে আমাকে রেডি হতে হয়েছে বই কি। এরপরেও তো আপনার আরও একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছিল, অস্তিত্ব আমার দেশ, যেটি ছিল বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে তৈরি করা। তো এই যে বায়োপিক ধরনের আপনি কাজ করতে চান এবং সাহিত্য নির্ভর নাটক, সাহিত্য নির্ভর চলচ্চিত্র আপনাকে আমরা অনেক বেশি দেখতে পাই, এর পেছনে মূলত কারণটা কি? এক একটা মানুষ তো এক এক রকম ক্যারেক্টারিস্টিকের হয়, এক একটা মানুষ তো এক একভাবে নিজেকে উন্মোচন করে বা ক্যারি করে, মানে আমরা যেটা বলি। তো আমার কাছে মনে হয় আমি আসলে এটা, আমি জানি না, মানে আমার কাছে মনে হয় যে আমি আসলে একটা টুনির মতন একটা মেয়ে, আমার কাছে এটা মনে হয়, আমার ক্যারেক্টারের সাথেও একটু মিল আছে। তো সে জায়গা থেকে আর ফিল্মটা নিয়ে হয়েছে কি, আমি কোনো এক্সপেরিমেন্টে যেতে চাই না। দর্শক আসলে আমাকে যেই লুকে দেখতে ভালোবাসবে, পছন্দ করবে, আমি সেই দর্শকে মাথায় রেখে আসলে অ্যাক্টিংটা করতে চাই। আর আমি আমার মতন ক্যারেক্টার পেলেই কেবল করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তার মানে কি আসলে টুনির মতো ঠিক সেরকম একটি ক্যারেক্টার পাওয়ার জন্যই আপনি এখন অপেক্ষা করছেন? মানে ওইটা তো একটা গ্রামের একটা গল্প ছিল, গ্রামীণ পটভূমিতে হ্যাঁ, একটা গল্প ছিল। আমি শহরের কাজ করব না বা বাণিজ্যিক ফিল্ম করব না, ফিল্ম আসলে সবই বাণিজ্যিক আমার কাছে যেটা মনে হয়। তো বাণিজ্যিক ফিল্ম করব না এরকম কোনো টেন্ডেন্সি আমার মধ্যে নেই, আমি করতে চাই কাজ, কিন্তু সেই ক্যারেক্টারটা সেটা আমার সাথে কতটা যাচ্ছে, সেটা আমি কতটা ক্যারি করতে পারছি, এগুলি পারফেক্টলি সব ডিসিশনগুলি ঠিকঠাক হলে তবেই আমি আসলে কাজ করতে চাই। যে জন্য আমার ফিল্মে কাজ কম, মানে আমি যে কোনো চরিত্রে আসলে আমি মিসফিট হয়ে যাব যদি আমার পছন্দ না হয় বা আমার মতন করে না হয়। আপনার কোন একটি চলচ্চিত্র আপনি যখন কাজ করতে যান, সেক্ষেত্রে চরিত্রটি আপনার কাছে অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয়। অফকোর্স অ্যান্ড ডেফিনেটলি, কারণটা হচ্ছে যে আমি 1000 বছর ধরে করার পরে আমি হিউজ ফিল্মের অফার পেয়েছি। আমি থ্যাঙ্কস গড এবং আমি আমার বাবা মাকে থ্যাংক ইউ বলতে চাই যে ওই সময় তো আমি আমার জীবনের ডিসিশন আমি নিতাম না, আমার বাবা মা নিতেন। তো আমার বাবা মা কখনোই চাননি যে আমি হয় না, মানে আপনি 2005 সাল থেকে চিন্তা করেন যে ওই সময় আসলে আমাদের দেশে যে ফিল্মগুলি আসতো, আমি ওই ফিল্মের একটা নায়িকা হয়ে উঠি দিনে দিনে, সেটা আমার বাবা মা কখনো চাননি। আমার বাবা মা চেয়েছিল যে অল্প কাজ হোক, বাট মানুষ মনে রাখুক এবং ওর সাথে যায়, ও ক্যারি করতে পারছে সেরকম ক্যারেক্টার হোক। তো এই যে টেস্টটা ওরা আমার মাথায় ঢুকিয়ে দিয়েছিল, সেটাই কিন্তু আমি আজও ক্যারি করে যাচ্ছি। অ্যান্ড আই এম সো হ্যাপি ফর দ্যাট। আমি আমার বাবা মাকে মানে এখন আজকে এসে এই জায়গায় দাঁড়িয়ে থ্যাংক ইউ বলতে চাই যে এই টেস্টটা বুঝতাম না আমি যদি ওনারা আমাকে না বোঝাতো। এই যে একটি চলচ্চিত্র, একটি চরিত্র যখন আপনি ফুটিয়ে তুলতে চান, সেটি নাটকে হোক, সেটি চলচ্চিত্রে হোক, সাহিত্য নির্ভর চলচ্চিত্রে যখন আপনি কাজ করতে চান, এই চরিত্রগুলোকে ফুটিয়ে তোলার জন্য আপনার নিজের দিক থেকে কেমন প্রস্তুতি থাকে, কী ধরনের ভাবে আপনি নিজেকে সাজিয়ে তোলেন? প্রস্তুতি বলতে কি, আজকাল তো আসলে প্রস্তুতি ব্যাপারটাই কমে গেছে। আমাদের প্রতিদিনের কাজ, ব্যস্ততা, আমাদের প্রফেশন, এখন আমরা আসলে যে সার্কেলটার মধ্যে থাকি তাতে করে প্রস্তুতি কথাটাই আসলে অলমোস্ট উঠে গেছে বা যাচ্ছে। এমত অবস্থায় প্রস্তুতি বলতে ডেফিনেটলি আমি স্ক্রিপ্টটা পড়ি এবং গল্পটা জানা থাকলে তো আমার জন্য খুবই ভালো হলো ক্যারেক্টারটা বুঝতে।
ডিরেক্টরের সাথে বারবার ফোনে কথা বলি, কি হবে কস্টিউম, কি হবে তার ক্যারেক্টারিস্টিক, এই মেয়েটা ঠিক কিভাবে হাঁটে, কিভাবে কথা বলে, কিভাবে হাসে, জানবার চেষ্টা করি। আর সেভাবে নিজেকে তৈরি করার চেষ্টা থাকে শুটিংয়ের আগের দিন রাত থেকে। এটুকুন করি এখনো। এই নিশ্চয়ই বর্তমানেও আপনি বেশ কয়েকটি কাজ নিয়ে ব্যস্ত আছেন, সেগুলোর একটু নাম জানতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, আমি গতকালকেই যে নাটকের শুটিং করে আসলাম এই মুহূর্তে সেটা বলতে চাই। শেফালি বলে একটি সিরিয়ালে আমি কাজ করছি, আমি শেফালি ক্যারেক্টারটা করছি এবং এখানে এই মেয়েটার শেফালির একটা জার্নি দেখানো হয়েছে পুরো সিরিয়ালে। শেফালির বিয়ে হয়ে যাওয়া, সেখান থেকে ডিভোর্স হয়ে বাড়িতে চলে আসা, গ্রামে তার অনেক কমপ্লিকেসি থাকে, চেয়ারম্যানদের সাথে ওর একটা মতবিরোধ থাকে এবং ও খুব স্বাধীনচেতা একটা মেয়ে, গ্রামের হলেও অশিক্ষিত হলেও সে খুবই শিক্ষিত আচরণ করে। তো সেই জায়গা থেকে এরকম একটা ক্যারেক্টারের মেয়ে হচ্ছে শেফালি, যে নাটকটা আমি কাজ করছি। এই মেয়েটা গ্রাম থেকে একটা সময় ঢাকায় চলে এসে একটা এনজিওতে জব করবে। আমরা এখনও এনজিও পর্যন্ত আসিনি, গ্রামেই আছি, এটুকুন পর্যন্ত শুটিং করেছি। আর একটা নাটকের কাজ করছি শূন্যতা, অম্লান বিশ্বাসের। আর একটা নাটকের কাজ করছি ছোট বউ, শাহাদাত হোসেন সুজনের। এই মোটামুটি কিছু কায়সার ভাইয়ের একটা সিরিয়াল করছি, কায়সার আহমেদের একটা সিরিয়াল করছি, এই টুকটাক। এগুলো সবগুলোই তো এখন বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে। হ্যাঁ, শূন্যতা আর শেফালি যেতে শুরু করেছে, আর বাকিগুলি খুব শীঘ্রই যাবে। আচ্ছা, একদম শুরুটা আপনার কিন্তু শুরু হয়েছিল মডেলিং দিয়ে। আপনি লাক্স আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় রাজশাহী বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করেছিলেন, কিন্তু পরবর্তীতে আমরা আপনাকে টিভিসিতে তেমন একটি পাইনি। এটির পেছনে কারণটি কি? এটাও একটু ফিল্মের মতনই ঝামেলা ছিল। ঝামেলা ঠিক না, মানে আমি আসলে যে কোনো একটা টিভিসি করতে চাইনি। আমি চেয়েছিলাম যে একটু ডিফারেন্ট কোনো টিভিসি করতে। মানে আমি একটা অপেক্ষা করছিলাম একটা আমার মতন করে কোনো টিভিসির গল্পের অফার আমার কাছে আসে কিনা। যেগুলো আসছিল ঠিক মনোপুত হচ্ছিল না, এরকম করতে করতে পরে টিভিসি ফাইনালি করা হলো আর কি। মানে এখন অ্যাটলিস্ট যাত্রাটা শুরু হয়েছে। মন মতন টিভিসি হয়েছে কিনা জানি না, কিন্তু অ্যাটলিস্ট যাত্রাটা শুরু হয়েছে। আমি এখন পর্যন্ত 3টি টিভিসির কাজ করেছি, 2টো অন ইয়ারে যাচ্ছে আর একটি যাবে সামনে। বারবার আপনার কথা শুনে যেটি মনে হচ্ছে যে আপনি কাজের ব্যাপারে আসলে অনেক বেশি মনোযোগী। তো প্রত্যেক অভিনেত্রীর তো একটি স্বপ্নের চরিত্র থাকে, আপনার সেই স্বপ্নের চরিত্রটি কি, বা এখনো কি সেটিকে কাজ করা হয়েছে? আমার আসলে ওভাবে করে কোনো স্বপ্নের চরিত্র নাই। আমি ওই সব চরিত্রগুলি করতে চাই যা কিনা আমি আগে কখনো করিনি। এটাই হচ্ছে আমার স্বপ্ন, যে আমি প্রত্যেকদিন ডিফারেন্ট চরিত্রে কাজ করব। আমি পাগলের অ্যাক্টিং করব, আমি সাইকোর অ্যাক্টিং করব, আমি অটিস্টিক বেবির অ্যাক্টিং করব, আমি প্রেমিকার অ্যাক্টিং করব, আমি হয়তো একটা শিক্ষকের অ্যাক্টিং করব। আমি সব ডিফারেন্ট ক্যারেক্টার চাই, যা আমি এখনো করে উঠে শেষ করতে পারিনি। এটাই আমার স্বপ্ন। আর আপনার প্রিয় অভিনেত্রীকে? আমার প্রিয় অভিনেত্রী অনেক মানুষ। আমি অনেক মানুষের অভিনয় দেখে মুগ্ধ হই। তার মধ্যে যদি 2-1জনের নাম বলি, ডেফিনেটলি আমি তারিন আপুর অ্যাক্টিং দেখে খুব মুগ্ধ হই। আমি চিত্রাদির অ্যাক্টিং দেখে খুব মুগ্ধ হই। আমি সুবর্ণ আপার অ্যাক্টিং দেখে মুগ্ধ হই। তো এরকম অনেক মানুষ আছে আমি যাদের অভিনয় দেখে খুব মুগ্ধ হই। আমি পাভেল ভাইয়ের অ্যাক্টিং দেখে মুগ্ধ হই, আমি দিনার ভাইয়ের অ্যাক্টিং দেখে মুগ্ধ হই। তো এরকম অনেক মানুষ আছে, আসলে বলে শেষ করা যাবে না। আর আসলে প্রত্যেকের কাছ থেকে কিন্তু শেখার মতো অনেক আমি বিষয় আছে। হায়াত আঙ্কেলের অ্যাক্টিং দেখে মুগ্ধ হই। সো মানে বিশেষ করে হায়াত আঙ্কেল তো এত একটা বাবায় পরিণত হয়ে গেছে, মানে ওনাকে দেখলে এখন আজকাল আর মনে হয় না যে উনি আসলে একজন চরিত্র মনে হয় না। আসলে উনি একটা পারফর্মার এরকম মনে হয় না। উনি মনে হয় বাবা, উনি জাস্ট বাবা। আচ্ছা, এরকম স্বপ্নের চরিত্রের কথা তো শুনলাম যে আপনি যে কোনো চরিত্রেই বিভিন্নভাবে আপনি কাজ করতে চান। এখন যেটি জানতে চাই যে অভিনয় নিয়ে আপনার সামনের পরিকল্পনা কত দূর এগিয়ে যেতে চান? যতক্ষণ পর্যন্ত আমার শরীর আমাকে সাপোর্ট করবে, আমি যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকবো এবং যতক্ষণ পর্যন্ত আমি পারবো অ্যাক্টিংটা করতে, ততক্ষণ পর্যন্ত সব ভালো চরিত্রগুলি করতে চাই। দ্যাটস ইট। কথা বলার মাঝে এক পর্যায়ে কি আপনি পারিবারিক একটি কথা বলেছেন। আপনার ছোটবেলা থেকে কি কোনো পারিবারিক আবহ ছিল, সাংস্কৃতিক? একদম তাই। আমার বাবা মা থিয়েটারের মানুষ ছিলেন, একদম থিয়েটারের মানুষ বলতে কি একদম গোড়া থিয়েটারের মানুষ ছিলেন। কারণ আমার দাদা আমার বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন থিয়েটার করার জন্য। তো আমার বাবার বয়স যখন 19-20, তখন আমার বাবা আসলে বাড়ি ছেড়ে দিয়েছিলেন।
অ্যাক্টিং করবেন বলে থিয়েটারে। তো আমি ছোটবেলা থেকে দেখেছি আমার মা কস্টিউম গোছাচ্ছে, এত এত লাল সবুজ সব জরি কাপড়, রাজা রানী সাজবে, এগুলো বের করছে, আমাকে অডিয়েন্সে রেখে একটা কোনো কাকুর কোলে আমি চিপস খাচ্ছি, ওরা স্টেজে রিহার্সাল করছে। একবার কামাল উদ্দিন নীলু গেছিলেন রংপুরে, আব্বু আম্মুদের যে প্রতিষ্ঠানটা আছে শিক্ষা সংসদ বলে, ওইটায় মানে একটা ওয়ার্কশপ করানোর জন্য উনি গেছিলেন। তো আমি আসলে আব্বু আম্মুর সাথে এত ইনভলভ থাকতাম বা ওইখানে আমি এত থাকতাম, নীলু কাকু আমাকেও একটা সার্টিফিকেট দিয়ে এসেছিল যে তুমিও ওয়ার্কশপ করেছো আমার সাথে। তো এই ব্যাকগ্রাউন্ডটা আসলে ছিল, আছে, দ্যাটস ওয়াই হয়তো আজকে কাজ করতে পারছি। তার মানে ছোটবেলার সেই যে যে ছোট্ট ছোট্ট বিষয়, ছোট ছোট স্বপ্ন, সেটি আপনাকে এখন একটি পূর্ণ অভিনেত্রী হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। হ্যাঁ মানে সেটা তো বটেই, রক্তে আছে, সেটা তো বটেই, কিন্তু আমার না কোনোদিন একদম ইচ্ছেই করেনি যে আমি স্টেজে পারফর্ম করি। আমার বাবা অনেক সময় আমাকে বাচ্চাদের ক্যারেক্টারে ইনভলভ করাতে চেয়েছে, আমি খুব বিরক্ত, কেন, ওয়াই, আমি নাচের ক্লাস বাদ দিয়ে হয়তো এসে রিহার্সাল করতে হচ্ছে, দিস ইজ ব্যাড। মানে আমার কখনো স্টেজে পারফর্ম করতে ইচ্ছে করেনি, কিন্তু এটা কিন্তু প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে, এবং যারা যারা এটা শিখে আসেনি তাদের, যেমন আমি শিখিনি, আমার এটা ল্যাকিংস, এখন আমি এটা বুঝি, কিন্তু তখন তো আমি একদম, আমার এত সুযোগ থাকার পরে আমি করিনি, শিখিনি, আমার একদম ইন্টারেস্ট ছিল না, যে আমি স্টেজ পারফরমেন্সে কোনো একটা ইন্টারেস্টই ছিল না আমার। আচ্ছা, কিন্তু এখন তো বুঝি এটা কত ইম্পর্টেন্ট অ্যাক্টিংয়ের জন্য। সবার শেষে ছোট্ট করে একটু জানতে চাই, আপনার নিজস্ব স্বাচ্ছন্দ্যের জায়গাটি কোনটি? মডেলিং, টিভি সিরিয়াল নাকি চলচ্চিত্র? স্বাচ্ছন্দ্যের জায়গা হচ্ছে অভিনয়। আমি যেখানেই আসলে অভিনয় করার স্কোপটা থাকে সেখানেই আমি খুব আনন্দ পাই কাজ করতে, দ্যাটস ইট। মানে সেটা টিভিসি হোক, টিভিসিতে তো আরও কঠিন, কারণ টিভিসি সেকেন্ডের হিসেব করতে হয়। আমি নাটকে আমার একটা ইমোশনাল সিকোয়েন্স, আমার টাইম লাগছে, আমি টাইমটা নিতে পারার সময়, কিন্তু ওখানে কিন্তু তা না, মানে ঠিক কয়েক সেকেন্ডের মধ্যে পুরো একটি চলচ্চিত্র, যেই সেকেন্ডটাতে আমার চোখের পানিটা হয়তো পড়তে হবে তখনই পড়তে হবে। ইটস ভেরি ভেরি টাফ আমার কাছে মনে হয়েছে টিভিসি করতে গিয়ে। সো সবটাই কঠিন আসলে। অনেক ধন্যবাদ আমাদের শুভ সন্ধ্যা আসার জন্য। আপনার জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছে। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। শুভ সন্ধ্যার প্রত্যেকটি মানুষকে অনেক অনেক শুভেচ্ছা, এবং এনটিভিকে শুভেচ্ছা। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস shubhasondha@ntvbt.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbt.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।